নমস্কার, আমি সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। প্রেসমেন্ট টুডে বাংলায় আপনাদের স্বাগত জানাই। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন ওনার পরিচয় আপনাদেরকে করিয়ে দিই। দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী অনুপ কুমার সাহা মহাশয়। নমস্কার। নমস্কার, প্রেসমেন্ট টুডে বাংলায় আপনাকে স্বাগত জানাই। একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে আপনার বিধানসভা কেন্দ্র 2021 সালে আপনার জেতার মার্জিন 3000 সামথিং, 3800 কত, যতদূর মনে পড়ছে। প্রায় আপনার 4.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে। শুরুতে 2021-এর শুরুতে যে প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন সেটা কতটা পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? প্রথমত আপনাদের চ্যানেল এবং চ্যানেলের দর্শকদেরকে ধন্যবাদ জানাই। তার সাথে আপনি যে প্রশ্ন করেছেন 2021 সালে মানুষ যখন নির্বাচিত করে এবং যে কথাগুলো আমরা বলেছি, প্রথমত একজন বিধায়ক এবং এলাকার ভোটার হিসাবে আমি মনে করি এলাকার মানুষের প্রশ্ন ছিল যে বিধায়ক জেতার পরে এলাকায় থাকেন, মানুষকে কখনো গিয়ে মানুষের সমাধান করা বা মানুষের সমস্যায় পাশে দাঁড়ানো, এটা বিধায়ক হিসাবে সেই এলাকার মানুষ পায়নি। তো সেটাকে আমার মনে হয়েছে মাধ্যম করা উচিত এবং ডে ওয়ান থেকে এলাকায় মানুষের সাথে থেকে প্রতি মুহূর্তে মানুষের দিন প্রতিদিন সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করেছি এবং বিভিন্ন রকমের যে কাজ, সেই কাজ আমরা করি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্পের টাকা এই মুহূর্তে বর্তমানে 70 লক্ষ টাকা বছরে পাই, কিন্তু এলাকার সমস্যা প্রচুর। বিধায়ক এলাকার উন্নয়নের টাকা যেহেতু সামান্য, সেই কারণে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যে সমস্যা আছে, হয়তো সেই সমস্যার সমাধান হতে পারত যদি আমরা অন্যান্য রাজ্যের বিধায়করা বছরে 5 কোটি টাকাও পায়। তো আমাদের সেই টাকা আমাদের না থাকার কারণে, রাজ্যের সরকার সেই টাকার অনুমোদন না করার কারণে আমরা সেই কাজ অনেক জায়গায় করতে পারছি না। কিন্তু আমরা যে টাকা পাই সেই টাকার 100% যাতে খরচ হয় এবং একাধিক এলাকায় ছোট ছোট কাজের মাধ্যম দিয়ে মানুষের সমাধান করার আমরা চেষ্টা করেছি এবং সম্পূর্ণভাবে ফিজিক্যালি এবং আর্থিকভাবে মানুষের কাছে গিয়ে পাশে দাঁড়ানোর কাজ প্রতি মুহূর্তে আমরা করি। মানুষের কোনো প্রবলেম নেই, মানুষের সমস্যার সমাধান সেটা আমরা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে থেকে সেটা অনুভব করেছি এবং সমাধান করার চেষ্টা করেছি। একদম, আপনি মানুষের কাছে সাথে থাকার কথা বললেন। এবার একটা জিনিস জানতে খুব ইচ্ছা করছে দাদা, সেটা হচ্ছে যে আপনি দুবরাজপুর বিধানসভা কেন্দ্রকে 10-এর মধ্যে কত দেবেন? দেখুন, দুবরাজপুর বিধানসভায় 10-এর মধ্যে আমি 10 দেব, কারণ এলাকার মানুষ তারা উন্নয়ন চায়, সার্বিক উন্নয়ন চায়, তার জন্য সরকারিভাবে তার যোজনা চাই। কিন্তু বর্তমানে রাজ্যের সরকার বিগত যতগুলো বাজেট হয়েছে, একটা বাজেটেও যে দুবরাজপুর বিধানসভার জন্য কোনো একটা স্কিমে যে বাজেটের একটা বরাদ্দ, সেই বরাদ্দ করেনি। আমরা বীরভূম জেলায় পশ্চিমবঙ্গে যে শিল্পের কথা বলা হয়েছে, যে দেউচা পাচামি শিল্প হবে, একমাত্র সেই শিল্পের কথাই উল্লেখ আছে আমাদের বাজেট বইয়ে, কিন্তু সেখানেও জানি না কয়লা খনি হবে না পাথর খাদান হবে, সেটাও কিন্তু প্রশ্নচিহ্ন আছে। তাই মানুষ চাই উন্নয়ন, কিন্তু রাজ্য সরকারের কাছে কোনো টাকা নেই। বিশ্ব ব্যাংকের কাছে বিভিন্নভাবে যে আজকে একের পর এক যে ঋণ নিচ্ছে, এই ঋণ নিয়ে ঘি খাওয়ার মতন আর কতদিন এই সরকার চলবে সেটাও কিন্তু প্রশ্ন। এবং মানুষ চায় আগামী দিন তারা শান্তিতে এবং সুখে যাতে বাস করতে পারে এবং পশ্চিমবঙ্গের যে আজকে পরিস্থিতি, এই পরিস্থিতির পরিবর্তন হবে। 26 সালে তৃণমূলের বিসর্জন হবে। আপনি বললেন 26 সালের, যখন প্রসঙ্গটা তুললেন, এই 26-এর নিরিখে একটা জিনিস আমি বলি, এটা হচ্ছে 2021 সালে আপনি বিধায়ক হয়েছেন, সেই যে সময় ছিল আর আসছে 2026, কতটা কঠিন বা কতটা সহজ বলে আপনি মনে করেন? কঠিন কিছুই নাই। যদি দেখা যায় সমস্ত ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিতে পারে, তাহলে
প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রেই তৃণমূল জিতবে না, এই পরিস্থিতি আছে। কিন্তু মানুষকে গণতান্ত্রিক যে অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেই অধিকার পশ্চিমবঙ্গের বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি যে মানুষ ভোট দিতে যেতে পারে না। এই কলকাতার বুকেও আপনারা জানেন যে হাই রাইজ বিল্ডিং, সেই বিল্ডিং এর লোকেরাও আজকে ভোট দিতে যেতে পারে না। আমি বিভিন্ন প্রচারের সময় এসেছি, দেখেছি। তাই ইলেকশন কমিশনকে শক্ত হতে হবে, সম্পূর্ণ ভোটারদেরকে নিরাপত্তা দিতে হবে, শান্তিপূর্ণভাবে পিসফুলি ভোট হতে হবে। সেই সম্পূর্ণ যে গাইডলাইন আছে, অন্য রাজ্যে যদি নির্বাচন হয়, সেই রাজ্যে যদি বিনা রক্তপাতে খুন খারাপি না হয়ে যদি নির্বাচন হয়ে থাকে, পশ্চিমবঙ্গেও সম্ভব আছে। আর আগামী দিনে আমাদের বিশ্বাস আছে, মানুষ তৈরি আছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই সরকার খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে প্রতিবারই বোকা বানিয়েছে। মানুষ আর বোকা হতে চায় না। 10-এর মধ্যে আপনি 10 দিয়েছেন আপনার কেন্দ্রকে। 2021 এবং 2026 এই যে প্রেক্ষিতটা, সেটাও আপনি বিশ্লেষণ করলেন। এবার আপনার থেকে আমার একটা জানার বিষয়, সেটা হচ্ছে যে আপনি এখন দুবরাজপুরের মানে অভিভাবক, আপনার চোখে আগামী দুবরাজপুরকে কিভাবে আপনি দেখতে চান? একটা মডেল বিধানসভা হিসাবে যা উদাহরণ হয়ে থাকবে এবং সার্বিকভাবে উন্নয়নের চরম শিখরে যাতে আমরা নিয়ে যেতে পারি। গ্রাম থেকে শহর, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের জন্য যাতে আগামী দিনে আগামী ভবিষ্যতের কথা ভেবে আমরা একটা জায়গায় নিয়ে যাব, এটা আমাদের সংকল্প। তার জন্য পরিকল্পনা, পরিষেবা প্রত্যেকটাই প্রয়োজন আছে। এবং তার জন্য আমরা চাই যে সরকার এই কাজগুলো করতে দিল না, সরকারের কোনো সহযোগিতা আমরা পেলাম না। সেই ক্ষেত্রে মানুষ যেমন পরিবর্তন চাইছে, পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা যে যে পরিকল্পনাগুলো আমরা করেছি তার পুরো ইমপ্লিমেন্ট আগামী দিনে নিশ্চিতভাবে আমরা করব, এবং মানুষের যে প্রবলেম, সেই প্রবলেম আগামী দিনে থাকবে না। একদমই সেটাই কাম্য, মানুষের যাতে প্রবলেম না থাকে। কিছুদিন আগে অনুব্রত মণ্ডল, যিনি প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছিলেন, সেই ক্ষেত্রে প্রশাসন সেটা মুভমেন্ট করেননি। এই ব্যাপারটা আপনি কি চোখে দেখছেন? দেখুন, যারা দুমুখ নীতি নিয়ে চলে, প্রশাসন সম্পূর্ণভাবে পলিটিক্যালাইজড হয়েছে, রাজনীতিকরণ হয়ে গেছে প্রশাসনে। রাজ্যের আইন শৃঙ্খলা নেই, শাসকের আইন চলছে, শাসন নিশ্চিতভাবে পরিবর্তন হবে। সিপিএম যখন গিয়েছিল, তারাও অনেক বিধায়ক হিসাবে তাদের সংখ্যা ছিল, কিন্তু তারাও জানতো না যে মানুষ পরিবর্তন করতে চলেছে। তাই এরাও বুঝতে পারছে না যে আর এদের সময় ঘনিয়ে এসেছে, মানুষ ঠিক সময়ে তার জবাব সঠিক জায়গায় দেবে। তাই এখন সমতার দাম্ভিকতায় আজকে আইন হাতে তুলে নিচ্ছে। যেভাবে আজকেও বিরোধী দলনেতা যখন কোচবিহারে যাচ্ছেন, সেখানে তার গাড়িতে হামলা হওয়া, একজন ক্যাবিনেট মন্ত্রী সমতুল্য একজন ব্যক্তিকে, যিনি আজকে পশ্চিমবঙ্গের মানুষের কথা বিধানসভা থেকে প্রকাশ্যে বলছেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন, এলাকার যে কোনো ঘটনা ঘটলে তিনি অ্যাড্রেস করছেন, আর তার যদি নিরাপত্তা না থাকে, আজকে সেটাও কিন্তু ভাবতে হবে সাধারণ মানুষ কোথায় আছে। এবং পশ্চিমবঙ্গে কারোরই নিরাপত্তা নেই। প্রতিদিন তৃণমূলের কোনো না কোনো ব্যক্তি খুন হয়, মারপিট হচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। অতএব শুধুমাত্র বিরোধী নয়, আজকে প্রত্যেকেই কিন্তু আক্রান্ত, প্রত্যেকেই অসুরক্ষিত। তাই আমি প্রত্যেক জায়গায় একটা কথাই বলি, এখন আর তৃণমূলেরও প্রয়োজন নেই, তৃণমূল নেতাদেরও প্রয়োজন নেই। আরেকটা জিনিস বলুন, যে পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, বিরোধীরা কটাক্ষ করে চলেছে, এটা একটা জনপ্রিয়তা বাড়ানোর একটা কৌশল। আপনি কি বলবেন এটা সম্পর্কে? দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধান একদম অ্যাকচুয়ালি তৃণমূলই মূল সমস্যা। আর 26 সালে প্রত্যেক পাড়ায় পাড়ায় মানুষই সমাধান করবে, কারণ মানুষ যে তাদের সাথে নেই, তাই প্রতি মুহূর্তে তারা তাদের প্রকল্প এবং বিভিন্ন ধরনের নাম দিয়ে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করেছে। দুয়ারে সরকার,
আমরা বিভিন্ন রকম কর্মসূচি আমরা দেখেছি, প্রত্যেকটা কর্মসূচি ফেল হয়ে গেছে। কারণ প্রশাসনকে ভেঙে প্রশাসনের প্যারালাল সিস্টেম তৈরি করতে গিয়ে আর প্রশাসনকেই অপদস্থ করা হয়েছে। আজকে দুয়ারে সরকার, সেটাও ফেল, আমাদের পাড়া আমাদের সমাধানটাও ফেল হবে। তাই এই সরকার সম্পূর্ণভাবে ফেল। তাই ফেল হওয়া সরকারকে মানুষ আর 2026 সালে পাস করাবে না। তাই তিনি যতই চেষ্টা করুন, যত লক্ষ লক্ষ টাকাই বুথে ঢেলে দেন না কেন, মানুষ কিন্তু আর বোকা হবে না। তাই সাধু সাবধান, মানুষ চাইছে যখন পরিবর্তন করতে, আমার মনে হয় তৃণমূলের উচিত এই পরিবর্তনে সামিল হয়ে বাংলার ভালোর জন্য, বাংলার মানুষের ভালোর জন্য বিজেপি এবং সাধারণ মানুষ যেটা চাইছে সেই কাজে সামিল হতে। তৃণমূল সরকারের সম্প্রতি যে দুর্নীতি, সেটা নিয়োগ দুর্নীতি হতে পারে, আরো অনেক কিছু দুর্নীতি হতে পারে, সেই জায়গা থেকে বিজেপি আন্দোলন করছে। সেই জায়গায় কি আপনি মনে করছেন যে এই আন্দোলনের ফলে সার্বিক কিছু ফলাফল পাওয়া যাবে? নিশ্চিতভাবে তার সমাধান আছে এবং তার ফলাফলও আমরা দেখতে পাবো। প্রত্যেকটা ক্ষেত্রেই সরকার ব্যর্থ হয়েছে। একটা প্রকল্প বলুন, প্রকল্পে এই সরকার প্রকল্প যখন বাস্তবায়ন করতে যাচ্ছে, প্রশাসনের লোক, নেতৃত্ব তারা দুর্নীতিগ্রস্ত হচ্ছে এবং সেটা আমরা দেখছি কোর্টে যাচ্ছে, কোথাও সিবিআই কেস, ইডির কেস, থানায় কেস, প্রত্যেকটা জায়গায় নেতৃত্বরা যুক্ত হচ্ছে। এটা কিন্তু সরকারের কখনো ভালো দিক হতে পারে না। একটা মুখ্যমন্ত্রী তার বিভিন্ন দপ্তরের নেতা মন্ত্রীরা যুক্ত হয়ে যাচ্ছে। আজকে তৃণমূল মানে চোর আর তৃণমূল মানে দুর্নীতি, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এটা তৃণমূলের বিধায়ক থেকে অনেকেই নেতারাও আজকে স্বীকার করে নিয়েছে। তাই আজকে এই সরকার যতদিন থাকবে দুর্নীতি থাকবে, তারা চুরি করতে থাকবে। তাই মানুষ আর চুরি করতেও দেবে না, দুর্নীতিও হবে না। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ চলছে। বিকশিত ভারত যেমন তৈরি করার সংকল্প হয়েছে, বিকশিত বাংলা গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। আগামী দিনে নিশ্চিতভাবে সেই গোখলের কথাতে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, আমরা সেই বাংলাকেই আবার পুনরায় প্রতিষ্ঠিত করব। একটা জায়গা, সেটা হচ্ছে যে শাসক দলের এটা অভিযোগ আপনাদের তরফ দিকে, যে আপনারা কিছু করার আগে সরাসরি আপনারা কোর্টের দ্বারস্থ হন, মানুষের দ্বারস্থ হন না। এটা আপনি কি তাই মনে করেন? প্রথমত এই প্রশ্নটাই ভুল। মানুষের সাথে তো আমরা সবসময় আছি। আর কোর্টে তখনই যাওয়া হয় যখন সরকার ফেল হয়, সরকার যখন দুর্নীতিগ্রস্ত হয়, প্রশ্ন থাকে, তখনই কিন্তু কোর্টে যাওয়া হয়। কারণ যখন শাসক হয়ে তারা যখন কোনো কার্যক্রমের অনুমতি দেবে না, তখন আমাদেরকে কোর্টে গিয়েই তার সমাধান খুঁজতে হবে। যখন কোনো ধরনের চাকরির দুর্নীতি হচ্ছে, সরকার তার দায়িত্ব নিচ্ছে না, দায়বদ্ধতা নিচ্ছে না, তখন সেই বিষয়ে কোর্টেরই দ্বারস্থ হতে হচ্ছে। কোর্ট সরকারকে কটাক্ষ করছে, কোর্ট বলছে যে আপনি দায়ী, কেন আপনি তার সমাধান করেননি। আজকে যেখানে সরকার ফেল, সরকার যখন দুর্নীতিগ্রস্ত হবে, তখন সরকারের ওপরে যে আইন আছে, কোর্ট আছে, কোর্টেই কিন্তু সমাধান আছে। আর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে কোর্টেই সবকিছু হচ্ছে। দুর্গাপূজার অনুমতি বলুন, বিসর্জন বলুন, এবং সামাজিক কোনো কর্মসূচি বলুন, রাজনৈতিক কর্মসূচি বলুন, যে কোনো প্রকল্পের দুর্নীতি থেকে, সমস্যার সমাধান থেকে বলুন, সবকিছুরই কিন্তু কোর্ট ম্যাটার হয়ে গেছে। তাই সরকার আছে না নেই সেটাও মানুষ বুঝতে পারছে না। 2024 লোকসভা আমরা পেরিয়েছি। 2024-এর যে ফলাফল, তার নিরিখে বিজেপি অনেক আসনে এগিয়ে রয়েছে। বর্তমান যে প্রেক্ষাপট, যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে কি আপনার মনে হচ্ছে যে সেই যে ফলাফল এগিয়ে থাকা, সেটা থেকে আরেকটু বেশি এগোনো যাবে? নিশ্চিতভাবে রাজনৈতিক পরিস্থিতি প্রতিদিন প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। সংবাদ মাধ্যম বা টিভি চ্যানেলে দেখে মানুষ ভোট দেবে না। খবরের চ্যানেলে প্রতিদিন ইস্যু চেঞ্জ হচ্ছে। তাই কয়েক মাস পরে নির্বাচন আছে। আজকে আমি একটা বিষয় বলে দিলাম আর সেটাই মানুষ মেনে নিয়ে ভোট দেবে, সেটা হয় না। তাই পরিস্থিতির পরিবর্তন হবে। নিশ্চিতভাবে মানুষের যে মুড আছে, বাংলার যা মুড আছে, আগামী দিনে পরিবর্তন হবে এবং অধিক সংখ্যক সিট নিয়ে বাংলায় নতুন সরকার হবে।
অধিকাংশ বিরোধীদের যে দাবি যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, আপনি কি মনে করেন যে এখানে কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন আছে? দেখুন, যদি সরকার সম্পূর্ণভাবে ফেল হয় তখন সেটা কোর্ট চিন্তা করবে, এবং আমরা তো চাইবই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা। সেই নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলাও আজকে নেই। তাই আজকে যদি সেই ধরনের কোনো বিষয় আসে তো আমরা সেটাকেও স্বাগত জানাবো, কারণ পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি আছে, আইনের শাসন নেই। তাই আগামী দিনে রাষ্ট্রপতি শাসন বা অন্য কিছু শাসনের যদি আজকে বিষয় এসেও থাকে, সেটাকে আমরা স্বাগত জানাবো। বাংলা বাঁচানোর বিষয় আছে। বাংলার বাঁচানোর যখন কথাটা এলোই, শাসক দল তৃণমূল বাংলা ভাষা বাঁচানোর লড়াইয়ে নেমেছে, বিজেপি হিন্দু বাঁচাও এই লড়াইয়ের মধ্যে এসেছে। মানুষ কোনটাকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করছে, আপনার কি মনে হয়? দেখুন, এখানে বাংলা বাঁচানো বা বাংলা ভাষা বাঁচানোর কথা যারা বলছে তারা তো সব থেকে বাংলা বিরোধী। আপনারা দেখুন, এই রাজ্যে যারা সাংসদ আছে, অনেক রাজ্যসভা থেকে শুরু করে যারা এমপি এখানে দাঁড়িয়েছেন, জিতেছেন, তারা অনেকজনই আছে তারা বাংলার ভোটারও নয়, বাংলায় তাদের জন্মও নয়। তারা কিন্তু তৃণমূলের সিম্বল নিয়ে জিতেছে। তাহলে মমতা ব্যানার্জি আগে বলুক যে তার দলের নেতা ছিল না সেই সমস্ত লোকসভাতে, সেই সমস্ত এলাকায় বাঙালি ছিল না। আজকে সব থেকে বাংলা বিরোধী তো তিনি। বাংলা ভাষার দাবির জন্য রাজেশ তাপসের মতন দুজন ছাত্রকে পুলিশ গুলি করে খুন করে দিয়েছে দাড়িভিটে। তারা আজকে বিচার পেল না। পশ্চিমবঙ্গে ভাষা চেঞ্জ করে দিচ্ছে, আকাশকে আসমানি বলা হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে ভাষার বিকৃতি, সেটা আর শিখতে হবে না। তার দলের নেতা, বীরভূম জেলা সভাপতি, যে ভাষা বলছেন পুলিশকে, তারপরে আর যদি বাংলা আর বাঙালি হয়ে আমাদেরকে ভাষা শিখতে হয় তৃণমূলের কাছে, লজ্জা। এবং সেটা বাংলার শুধু লজ্জা নয়, সারা দেশের কাছে বাংলা লজ্জা। তাই মমতা ব্যানার্জি যদি মনে করেন যে বাঙালি আর বাংলা বলে, বাংলা ভাষা বলে এই সুশ্রুতি দিয়ে তিনি ভোট চাইবেন আর ভোট বৈতরণ পার করবেন, মূর্খের স্বর্গে বাস করছে। সারা দেশে বাঙালিরা খুব ভালোভাবে আছে, সুরক্ষিত আছে। আপনাদেরই বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা সেটা দেখেছি। আমি নিজেও বিভিন্ন রাজ্যের মানুষদের সাথে কথা বলেছি যারা বাঙালি, তারা বলছে বাংলা বাদে আমরা প্রত্যেকটা রাজ্যে ভালো আছি, আমরা ব্যবসা করছি, বসবাস করছি, আনন্দের সাথে আছি। কিন্তু আমাদের দুঃখ লাগে যে আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি বা আমাদের কোনো আত্মীয় স্বজন তারা বাংলায় আছে, তারা প্রতি মুহূর্তে চিন্তায় আছে যে বাংলায় থেকে বাংলায় সরকার যেভাবে বাঙালি বিরোধী হয়ে গেছে এবং বাঙালিদেরকে আবারও উদ্বাস্তু করতে চাইছে। হয়তো আমরা জানি না এই সরকার যেভাবে যে পরিস্থিতি তৈরি করে দিয়েছে, উদ্বাস্তু করার পরিস্থিতি তৈরি করে দিয়েছে, যে বাংলায় জন্মগ্রহণ করে বাংলায় আমরা কেউ সুরক্ষিত নয়। একজন ঠেলাওয়ালা যদি আজকে ব্যবসা করে, তাকে আজকে ধমকানি চমকানি থেকে শুরু করে তোলাবাজি থেকে শুরু করে সেই মানুষটাও কিন্তু শান্তিতে সে ব্যবসা করতে পারছে না। প্রত্যেকেই আজকে অসুরক্ষিত, প্রত্যেকেই আজকে কিন্তু চিন্তায় আছে যে এই সরকার যত তাড়াতাড়ি যাবে আমরা অনেক বেশি ভালোভাবে বাঁচতে পারবো। রাজ্যের সরকার রাজনৈতিক ফায়দা ছাড়া, নিজের ছবি ছাড়া ওনারা কিছু চেনেন না, জানেন না। বীরভূমে বালি, পাথর, কয়লার যে অবৈধভাবে যে টাকা তৃণমূল পাচ্ছে, আজকে বীরভূম জেলায় গিয়ে বীরভূমের উন্নয়নের কথা তিনি বললেন না। বীরভূমে যে আজকে মানুষ খুন হচ্ছে, কন্যা খুন হচ্ছে, বীরভূমে যে আজকে অবৈধভাবে সমস্ত কাজ হচ্ছে, সেখানে রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নিয়েছেন? মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, পুলিশের একজন আধিকারিকের মা স্ত্রীকে যে ভাষায় কথা বলেছে তার বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নিলেন না, তাকে উল্টে জেলার কনভেনার করে দিয়ে সিকিউরিটি দিয়ে দিচ্ছেন। লজ্জা লাগে যে রাজনৈতিক আর কত নিচে উনি নামবেন, কত নিচে নেমে বাংলাকেও আজকে অপমান করছেন। বাংলার মানুষ ক্ষমা করবে না। সুরক্ষা যখন প্রশ্নটা আপনার মুখে এলো, কথাটা সেই সুরক্ষা নিয়ে আমি বলি যে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা একটা প্রশ্ন চিহ্নের মুখে। আপনি এই বিষয়ে সরকারকে কি বলতে চান?
নারী সুরক্ষা আমাদের কাছে প্রথম প্রায়োরিটি। প্রত্যেকটা মহিলার সুরক্ষা দিতে বাধ্য সরকার। কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে যারা আক্রান্ত হয়েছে, যাদের দ্বারা আক্রান্ত হয়েছে, আজকে প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা একটা ঘটনার ক্ষেত্রে নিতে পারেনি, যে কারণে আজকে কোর্টে অথবা কখনো দেখছি সিবিআই বিভিন্ন রকম তদন্তের সম্মুখীন হতে হয়েছে। আমরা প্রত্যেকটা মহিলার, মায়েদের, বোনেদের, দিদিদের আমরা সুরক্ষার জন্য লড়াই করছি, আমরা লড়াই করব এবং পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা সুনিশ্চিত করব। একদম। সাম্প্রতিককালে এটা দেখছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। পশ্চিমবঙ্গে কিছু ঘটনা ঘটেছে, যেমন আছে তার মধ্যে কোঠাবাড়ি, মহেশতলা, কামদুনি, যেখানে দেখা গেছে যে হিন্দুরা সেখানে অত্যাচারিত হয়েছে। মুসলিম ভোটের জন্য কি সরকার চুপ, নাকি বিরোধীদের কোণঠাসা করার জন্য কোনো তার পদক্ষেপ সেইভাবে গ্রহণ করছে না, বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে? এই ব্যাপারে আপনার কি অভিমত? দেখুন, মমতা ব্যানার্জি সরকার মুসলিম ভোটের জন্য টিকে আছে। মুসলিম ভোটকে তিনি সেভিং ব্যাংক মনে করেন। এই সরকার যত ধরনের বাংলায় এই ধরনের ঘটনা ঘটেছে, আর সব ঘটনাতেই বিরোধীদের উপরে দোষ চাপিয়ে নিজের দোষ ঢাকার চেষ্টা করেছে। বাংলায় হিন্দু বা মুসলিম বিষয় নেই, হিন্দু মুসলিম তৃণমূল করে, যে কারণে আজকে এই ঘটনাগুলো ঘটছে। যদি তিনি কোনো ঘটনার যদি আজকে দায় নিয়ে প্রশাসনিক ভাবে যে ব্যবস্থা গ্রহণ তিনি করতেন, তাহলে আমরা জানতাম। প্রত্যেকটা ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে সেখানে আসতে হয়েছে, এবং আজও জানি মুর্শিদাবাদে আজকে সেখানে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা সেই এলাকার মানুষকে দিতে হচ্ছে। রাজ্যের প্রশাসন ফেল, পুলিশ প্রশাসন ফেল, তাই পুলিশ মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ দেওয়া উচিত। আপনাকে আমার শেষ প্রশ্ন, 2026-এ বিজেপি কত সিট পেয়ে আপনি মনে করেন সরকার গঠন করবে? দেখুন, পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি আছে, পশ্চিমবঙ্গের মানুষের যে ভাবনা আছে, সর্বাধিক সিট নিয়ে পশ্চিমবঙ্গে নতুন সরকার হবে, মানুষের সরকার হবে, মানুষের সেবায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একটা শক্তিশালী সরকার হবে। নরেন্দ্র মোদীজি এবং পশ্চিমবঙ্গের বিজেপি ডবল ইঞ্জিনের সরকার করে মানুষের সমস্যার সমাধান আমরা মানুষের পাশে থেকে মানুষকে সাথে নিয়ে আমরা করব। শুধু সময়ের অপেক্ষা। বাংলার মানুষকে আমরা ধন্যবাদ জানাবো, যেভাবে তারা এগিয়ে আসছে। আর এই তৃণমূল সরকার যেভাবে আস্তে আস্তে মানুষ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, আগামী দিনে তৃণমূল থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং সাধারণ মানুষও এই সরকারকে বিসর্জন করতে চলেছে। শুধু আমরা আগামীতে যে সরকার হতে চাই, তার অগ্রিম শুভেচ্ছা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে দিচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সময় দেওয়ার জন্য। একটা জিনিস বলি দর্শকদের উদ্দেশ্যে, আমার সঙ্গে এতক্ষণ ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা প্রতিটা বিধানসভা কেন্দ্রে আপনার এলাকার বিধায়কদের সঙ্গে আমরা কথা বলবো, আর সমস্ত আপডেটের জন্য আপনাদের চোখ থাকুক প্রেসমেন্ট টুডে বাংলায়। নমস্কার অনুপ দা, অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের সময় দেওয়ার জন্য।